ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। সকলেরই জানা গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি ক্ষমতায় বসতে যাচ্ছেন। তার যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে এরই মধ্যে অনেককে জানানো হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও। আমরা মূলত কথা বলবো যে ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে যে দা কুমড়ো সম্পর্ক দেখা যায় ট্রাম্পের ভাষণের মাধ্যমে, সেই জায়গাটা থেকে কেন চীনকে তিনি তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন, এই নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। সেলিম খান, শুরুতে আপনার কাছে সরাসরি চলে যাই যে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। ট্রাম্পের ভাষ্য, সে চীনকে সহ্য করতে পারে না, চীনের পণ্যে সে কর বাড়াবে, ভ্যাট বাড়াবে। সেই জায়গায় শপথ অনুষ্ঠানে কেন চীনের প্রেসিডেন্টকে দাওয়াত দিলেন? এইটা একটা ধরনের সবার কাছে বিস্ময়কর যে হঠাৎ করে যাকে দেখতে নারী তার চলন বেঁকা সবসময়, তো মানে শি জিনপিংকে বা শি জিনপিং ব্যক্তিগতভাবে না, যদি চীন একটা ট্রাম্পের কাছে ছিল অ্যালার্জির মতো, মানে সবসময় তাকে নিয়ে কোনো না কোনোভাবে মানে উনি রিয়াকশন দিতেন। কিন্তু হঠাৎই ফক্স নিউজে একসময় ব্রেকিং প্রচার করা শুরু করলো যে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। শি জিনপিংকে আমন্ত্রণ জানানো, এটা আসলে প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি যে এটা হতে পারে, যে লোকের বিরুদ্ধে ২৪ ঘন্টা বলে যাচ্ছে তাকে আমন্ত্রণ জানানো। কিন্তু পরে যখন ট্রাম্পের যিনি এখন প্রচার বিভাগের দায়িত্বে আছেন, তিনি কনফার্ম করলেন যে না, ওটা ফক্স নিউজ যেটা দিয়েছে সেটা আসলেই সত্যি এবং আপনার শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে ঠিক আছে, কিন্তু শি জিনপিং কি আসবেন সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আচ্ছা, এইটা একটা বিষয় যে শি জিনপিং আসবেন কিনা। এক্ষেত্রে চীনের পক্ষ থেকে বলা হচ্ছে যে শি জিনপিং আসছেন না, তবে চীনের পক্ষ থেকে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে চীন পাঠাবে, সেটা তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এর একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে একজন আমেরিকান বিশেষজ্ঞ, যিনি চীন সম্পর্কেও যার ভালো ধারণা আছে, তিনি বলছেন যে ট্রাম্প ডায়াসের উপরে বসে শপথ নেবেন, আর শি জিনপিং প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, মহাশক ক্ষমতাধর ব্যক্তি, তিনি মানে ডায়াসে বাইরে নিচে বসে, মানে বলতে গেলে ট্রাম্পের পদতলে বসে তিনি সেই শপথ অনুষ্ঠান দেখবেন। এইটা আসলে হওয়ার না। যিনি হোয়াইট হাউসের ভেতরে ঢুকে 1-to-1, যার জন্য রেড কার্পেট থাকে, যিনি 1-to-1 গিয়ে কথা বলেন, তিনি একদল লোকের মাঝখানে, একদল এমন কংগ্রেস সদস্যের মাঝখানে তাকে বসতে হবে যারা সবসময় চীনের ঘাড় মটকাতে চায়। তো এইরকম লোকের মাঝখানে তো শি জিনপিং যাবেন না, এবং আসলেই সত্য শি জিনপিং কিন্তু যাচ্ছেন না। চীন শেষ পর্যন্ত একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে। তার এই ব্যাখ্যাটা আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা সেলিম খান, আমরা দেখি যে ৫ নভেম্বরের যে নির্বাচনে ট্রাম্প জয়লাভ করলেন, এরপরে চীনের তরফ থেকেও কিন্তু তাকে সাধুবাদ জানানো হয়েছে, প্রশংসা করা হয়েছে। তো হঠাৎ করে ট্রাম্পের এরকম দাওয়াত দেওয়াতে কি মনে হয় চীনের প্রতি তার মনোভাব পাল্টে যাচ্ছে? চীনের প্রতি তো তার মনোভাব, মানে শুধু ট্রাম্প না, ট্রাম্প এবং ট্রাম্পের দলের সদস্যরা যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যে কিন্তু এটা প্রতিভাত হচ্ছে যে চীন সম্পর্কে তাদের মনোভাব পাল্টাচ্ছে। তিনি, আমি যদি এই ট্রাম্পের কথাই বলি, গত কয়েকদিন আগে তিনি সাংবাদিকদের সামনে কথা বলার সময় বলেছেন যে চীন এবং আমেরিকা দুটি দেশ, তারা বসে কিন্তু পৃথিবীর যাবতীয় সব সমস্যার সমাধান করে ফেলতে পারে। আচ্ছা, যে লোকটি দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হিসেবে চীনকেই দেখত, তিনি বলছেন যে চীন এবং আমেরিকা দুটো দেশই পাশাপাশি বসে সব সমস্যার সমাধান করতে পারে। এখন এই তার দলের সদস্যরাও বলছেন যে না, আমাদের চীনের সঙ্গে আলোচনা করতে হবে। এই একটি বিষয় কিন্তু আমি ট্রাম্পের প্রশংসা করব যে তিনি কিন্তু মানে ঘাড় মটকাতে চান না, তার কারোর বিরুদ্ধে বল প্রয়োগের চেয়ে তিনি অনেক বেশি আগ্রহী হচ্ছে আলোচনায়। তিনি চীনের সঙ্গে কথা বলতে, এবং দেখেন যে পুতিনের সঙ্গেও কথা বলতে তিনি খুব দ্রুতই হয়তো কথা বলবেন। তো ট্রাম্পের এই সত্য জিনিসটা স্বীকার করে, বাস্তব জিনিসটা স্বীকার করে এই চীনের সঙ্গে আলোচনা করার যে জায়গাটা, কারণ চীন ক্ষতিগ্রস্ত হলে সারা বিশ্বে বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। ফলে চীনের সঙ্গে বাস্তবসম্মতভাবে মোকাবিলাই হচ্ছে বড় উদ্দেশ্য। আচ্ছা, সেটাও যদি হয়, এই যে হঠাৎ করে আমরা ট্রাম্পের যদি জয়ের আগের ভাষণগুলো দেখি, ট্রাম্প চীনকে যেভাবে নিয়ে কথা বলতো, এখন এসে তার এই মনোভাব পাল্টে যাওয়া, এটার আসলে কারণ কি? এইটার একটা কারণ যদি খুব একটু ইয়েতে বলি,
তাহলে প্রথম জিনিস হচ্ছে ট্রাম্প কি বলছিলেন, ট্রাম্প বলছিলেন যে চীনা পণ্য যাতে আমেরিকায় না ঢুকতে পারে সেই জিনিসটা, হ্যাঁ ঢুকলে তাকে বিরাট পরিমাণ কর দিতে হবে। তো এই ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে চীনের রপ্তানি কিন্তু আমেরিকায় 2010 থেকে ক্রমান্বয়ে কমছে। আচ্ছা, 2023 ওটা 2023 পর্যন্ত হিসাব আছে, 2023 ওটা সর্বনিম্ন পর্যায়ে আছে, আমার ধারণা 2024 ওটা আরও কমেছে। তো যে দেশের চীন থেকে যদি আমেরিকায় রপ্তানির পরিমাণ প্রতি বছর কমতে থাকে, তাহলে আপনি ওর উপরে ট্যারিফ বসিয়ে আর করবেন কি? কোনো লাভ নেই। দুই দেশের মধ্যে মানে বাণিজ্য ঘাটতির পরিমাণ ক্রমেই কমে আসছে। সুতরাং ট্রাম্প কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছেন যে চীন আমেরিকার বাইরেও অন্য বাজারে কিন্তু সে নজর দিয়েছে, এবং সে বুঝতে পেরেছিল যে আমেরিকা একদিন এই এক ঝুড়িতে ডিম রাখার মতো, সব ডিম রাখার মতো, যে শুধু আমেরিকার উপরে চীন নির্ভর করেছিল না, সেই ইউরোপ বিশেষত পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোর মধ্যে তার বাজারকে ছড়িয়েছে। সে আফ্রিকা, এশিয়া, এমনকি আমাদের সব দেশে চীনের যথেষ্ট বড় বাজার, সমৃদ্ধ বাজার আছে। তো সব জায়গায় এমনভাবে ছড়িয়েছে যে চীন শুধু আমেরিকাকে কিছু ট্যারিফ বসিয়ে আপনার এটাকে জব্দ করার মতো ক্ষমতায়, যে জিনিসটা ট্রাম্প যে দাওয়াই দিতে চাচ্ছিলেন সেই দাওয়াইতে কাজ হবে না, এই জিনিসটা বুঝে গিয়েছেন। আর একটা যদি আমি খুব মানে জিনিস, খুব ছোট্ট জিনিস, কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে আপনার এই একটা টেমু নামে একটা ই কমার্স সাইট আছে, যেটা চাইনিজ সাইট। এটা আমেরিকায় 2024 সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপটি, এবং আপনার প্রায় গত প্রতি মাসে 70 কোটি বার বেশি, মানে 70 কোটিরও বেশি বার ভিজিট হচ্ছে এই সাইটে। এবং সেখানে কি হয় আর বলতে পারেন যে একটা অ্যাপ, এটা তো এমন কিছু বিষয় না, কিন্তু সেখানে মানে আমেরিকার বুকে এটা সর্বাধিক ডাউনলোডেড অ্যাপ। তো সেই অ্যাপটা কি কারণে সেই অ্যাপে হচ্ছে ই কমার্স সাইটে মানুষ অর্ডার দিচ্ছে, কি পরিমাণ অর্ডার দিচ্ছে, এর সিংহভাগই হচ্ছে কিন্তু $800 কম। তার মানে একান্তই সাধারণ আমেরিকানরা কিন্তু অর্ডার দিচ্ছে। এই অর্ডার সরাসরি কোথায় চলে যাচ্ছে? চীনে চলে যাচ্ছে। চীন থেকে তাদের কাছে পণ্য চলে আসছে। তার মানে ওই চীনে মানে আমেরিকান কোনো প্রতিষ্ঠানে চীনা পণ্য আমদানির প্রয়োজন নেই, কিছু নেই। একটা অ্যাপের মাধ্যমে কিন্তু তারা মানে সব কাজ করে ফেলছে। আচ্ছা, গত বছরই সে $50 বিলিয়ন উপর রাজস্ব আয় করেছে। আপনি ভাবুন যে একটা অ্যাপ দিয়ে সে $50 বিলিয়ন আপনার যে মানে জিনিস বিক্রি করেছে, যেটা বিশাল একটা না। সুতরাং চীনকে ঠেকিয়ে রাখার যে বুদ্ধি, এইখানেই একজন আমেরিকান বিশেষজ্ঞ বলছিলেন যে এই যে মার্কিন রাজনীতিকরা যে ভুলটা করছেন, তারা মনে করছেন যে সবাই তাদের মতো একটা জাতীয়তাবাদী মনোভাব নিয়ে চীনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আসলে তা না। মানুষ যেখানে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো জিনিসটা পাবে, মানুষ সেইখানে যাবে। এইখানে জাতীয়তাবোধ এইসবের কোনো ধান্দাবাজি এই ধরনের কিছু চলবে না। তো যেখানে মানুষ পেয়েছে সেখানে গেছে, এবং এটা ঠেকানোর কোনো রাস্তা নেই। এই জিনিসটা কিন্তু ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনি খুব ভালোভাবে বুঝেছেন যে এই জিনিসটার বাইরে কোনো উপায় নেই। যে চীনকে ঠেকাতে, যদি আমি অন্যভাবে ঠেকাতে চাই তাহলে ঠেকাতে পারবো না। সুতরাং আলোচনার টেবিলে বা বন্ধুর মতো তার পাশে রেখে তাকে ঠেকানোই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সেলিম খান, আমরা সবাই মোটামুটি জানি যে দীর্ঘদিন ধরে দুটি খাতে আমেরিকা সবচেয়ে বেশি এগিয়ে, একটি প্রযুক্তি খাত, একটি সামরিক খাত। তো এর কোনো প্রভাব কি ট্রাম্পের উপর পড়েছে কিনা? পাশাপাশি চীন আমেরিকা কি সমানে হাঁটতে যাচ্ছে এই দুটি খাত নিয়ে? দেখুন, আপনি এটা একটা মানে খুব ভালো জিনিস তুলেছেন যে চীন বাণিজ্য, সবাই বলতো যে চীন আগে এক সময় ছিল, চীনের রূপান্তরটাও কিন্তু দেখার মতো। আচ্ছা, ঠিক আছে, চীনের রূপান্তরটা আমি যদি একটু বলি, যে চীনের রূপান্তরটা না বুঝলে এই জায়গাটা বোঝা যাবে না। যে চীনের রূপান্তর, চীনে এক সময় ছিল যখন প্রথম সে এই পশ্চিমা পুঁজির জন্য তার দেশকে খুলে দিল, তখন ছিল চীন কত সস্তায় জিনিস তৈরি করতে পারে। মানে আপনার একটা ঘড়ির দাম ধর পশ্চিমা বা যে কোনো দেশে তৈরি দাম যদি $100 হয়, চীন সেটা $10 দেওয়ার চেষ্টা করতো। এইটা ছিল। এরপরেই কিন্তু 2000 বা তারপর পরবর্তী সময় কিন্তু চীনা নেতারা খুব দ্রুত উপলব্ধি করলেন যে আমাদেরকে এই সস্তার জিনিস দিয়ে বিশ্বের বাজার আর বেশি দিন চলবে না। সুতরাং আমাদেরকে উচ্চ প্রযুক্তির দিকে যেতে হবে। আপনার
ব্লুমবার্গের একটা তালিকা তৈরি করেছে যে যে প্রযুক্তিগুলো আগামী দিনে অন্তত আগামী 20-30-40 বছর ডমিনেট করবে, সেই প্রযুক্তিগুলোর একটা 13-14টার একটা তালিকা করেছে ব্লুমবার্গ। এটা এই আমেরিকান একটা ফাইন্যান্সিয়াল পত্রিকা বলেন বা অনলাইন বলেন, ইয়ে তো তারা বলছে যে এইগুলোর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে যে আনম্যান্ড এই এরিয়াল ভেহিকেল, মানে যেগুলো ওই এয়ার ট্যাক্সি হিসেবে আমরা ইতিমধ্যে দেখছি দুবাই টুবাই এখানে চালু হচ্ছে, সোলার প্যানেল, তারপর গ্রাফেন হাই স্পিড রেল, ইলেকট্রিক্যাল ভেহিকেল বা বৈদ্যুতিক গাড়ি, ইভি যেটা সবচেয়ে জনপ্রিয় নাম এখন তো ইভি। তারপরে আপনার লিথিয়াম ব্যাটারি, ওষুধ, আপনার রোবট, তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে, সেমিকন্ডাক্টর, তারপর হচ্ছে আমার এটা খুব আশ্চর্য কমার্শিয়াল এয়ারলাইন্স। আচ্ছা, এইটাতে চীন ইতিমধ্যে বেশ কিছুতে মানে চীন 1 নম্বর। ব্লুমবার্গের হিসেবে হচ্ছে 2030-এর মধ্যে আমি যদি হিসাব করি, মানে এই 12-13-14টার মধ্যে 7টাতে চীন লিডার পজিশনে থাকবে, বাকিটা সে তীব্র কম্পিটিশনের মধ্যে রাখবে অন্যদের। তার মানে চিন্তা করেন যে এয়ারক্রাফট এখনো পর্যন্ত বোয়িং এবং মানে এয়ারবাসের বাইরে কেউ ভাবে না, সেখানেও কিন্তু চীন তার আধিপত্য বিস্তার করছে এবং সেখানেও কিন্তু এই হচ্ছে যে আরেকটি উদাহরণ যদি দেই যে চীনের শ্রেষ্ঠত্ব কেন, এই উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব, সেটা হচ্ছে এটা একজন চীনা বিশেষজ্ঞ আছেন, ইনি আমেরিকান, উনি লিখছেন, উনি 30 বছরের বেশি চীনকে ফলো করেন। তো ওনার নাম মিচ ফ্রেজনিক, উনি একটা লেখায় লিখছেন যে 2005 সালে চীন 9 বিলিয়ন মানে $900 কোটি বিনিয়োগের সিদ্ধান্ত নেয় হচ্ছে, সেটা হচ্ছে হাইটেক মানে উচ্চ প্রযুক্তি গবেষণায় এবং তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে মানে অবকাঠামো তৈরিতে। ঠিক একই সময় আমেরিকা $9 বিলিয়ন ব্যয় করে ইরাক এবং আফগান যুদ্ধে, এবং যার নিট ফল হচ্ছে জিরো। তো এইখানেই কিন্তু দুটো দেশের মধ্যে পার্থক্য করে দিয়েছে, বোঝা যায়। তো আপনি যে কথাটা বলছিলেন যে সামরিক এবং প্রযুক্তি খাত, তো এই প্রযুক্তি খাতে কি চীন কিন্তু আপনি যদি 5G দেখেন, 5G কিন্তু চীনা কোম্পানি হুয়াওয়েও কিন্তু আগে নিয়ে আসছে আমেরিকানদের আগে, এবং আমেরিকানরা সব জায়গায় জোর করে এই হুয়াওয়েকে আটকে দিয়েছে। এবং প্রযুক্তির এখন ইলেকট্রিক্যাল ভেহিকেল সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো গাড়ি কিন্তু চীন দিচ্ছে। আপনার তালিকায় থাকা ব্যাটারি সেটিও চীনে, লিথিয়াম ব্যাটারি কিন্তু চীনের চেয়ে, যদি বলি যে সোলার এবং উইন্ড, এই যে যেটা বলা হয় যে অপ্রচলিত বিদ্যুৎ তৈরির জায়গা, সেই জায়গায়ও কিন্তু চীন পৃথিবীর 1 নম্বর। চীন সর্বশেষ একটা ট্রেন তৈরি করেছে, যে ট্রেনের হাই স্পিড ট্রেন, যে ট্রেনের ঘন্টায় 450 কিলোমিটার স্পিড, বলা হচ্ছে যে এটা 400 কিলোমিটার পর্যন্ত যাবে। তো চীনের এই যে হাই স্পিড ট্রেন, এটা আর কিছু প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, আর কিছুদিন বাদে হয়তো বাজারে আসবে। তাদের দেশে 47,000 কিলোমিটার রেলপথ আছে, যে পথ দিয়ে এই হাই স্পিড ট্রেন চলতে পারে। সারা বিশ্বে আছে মাত্র 40,000 কিলোমিটার, সেখানে শুধু চীনেই আছে 47,000 কিলোমিটার। তাহলে চীন কোন জায়গায় পৌঁছেছে, এইটা কিন্তু ট্রাম্প একজন বড় ব্যবসায়ী, তিনি বুঝতে পারছেন। আচ্ছা, সামরিক খাতের কথা বলেন, সামরিক খাতে এখন কিন্তু নৌশক্তির দিক দিয়ে চীন বলা যায় 1 নম্বর। হ্যাঁ, চীনের কাছে যে এয়ারক্রাফট ক্যারিয়ার হয়তো আমেরিকার মতো অত উন্নত মানের এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, কিন্তু চীন যে শক্তি ধীরে ধীরে অর্জন করেছে সেটাও কিন্তু কম নয়, এবং তার নিজের সবচেয়ে বড় যে জিনিস, যে চীন 6th জেনারেশন যে যুদ্ধবিমান, যে স্টেলথ ফাইটার বলে, সেইটার কিন্তু হঠাৎ করে গত 24 তারিখে আমি ওটার নাম হচ্ছে আপনার চেংডু J-20S ফাইটার। এইটা কিন্তু একেবারে এই যে 6th জেনারেশন ফাইটার জেট বিমান, এগুলো পৃথিবীর সামান্য কয়েকটা দেশের কাছে আছে, হয়তো আমেরিকা রাশিয়ার বাইরে আমার ধারণা ফ্রান্স বা ব্রিটেনের কাছে আছে কিনা সন্দেহ। তো থাকলে চীন কিন্তু এখন এই জায়গায়ও ঢুকে পড়েছে, এবং তারা কি ধরনের জিনিস, যে তারা এক্সে ছবি ছেড়ে দিয়েছে, কিন্তু তারপরে কিন্তু সরকারিভাবে মানে কোনো মুখও খোলেনি, কোনো কিছু বলেনি, তারা ছবিটা দেখিয়েই তারপরে চুপ করে গেছে, এবং সারা দুনিয়ায় এটা নিয়ে আলোচনা যে এই 6th জেনারেশন ফাইটারের মালিক কিন্তু এখন চীন। সুতরাং
তারা যে প্রযুক্তির উন্নয়ন করছে সেই প্রযুক্তি কিন্তু আর শুধু মানে এক খাতে থেমে নেই, সব খাতেই কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছে। কিন্তু চীনের একটা প্রবাদ আছে, এটা বহু পুরানো, হাজার হাজার বছর ধরে চলা প্রবাদ। চীনের প্রবাদটা হচ্ছে যে আপনি কারোর সঙ্গে আপনি যুদ্ধ করে সবাইকে জয় করলেন, এইটা কোনো বীরত্ব না। আপনি যদি যুদ্ধ না করে সবাইকে জয় করতে পারেন, সেটাই কিন্তু বীরত্ব। তো চীন আসলে কারোর সঙ্গে যুদ্ধ করতে চায় না, সে যুদ্ধে জড়াতেও চায় না, কারণ জানে যুদ্ধে জড়ালে ক্ষতি কী হবে সেটা কিন্তু চীন খুব ভালো মতো বোঝে, সেজন্য তারা যুদ্ধে জড়াতে চায় না। এই জিনিসটা চীনের এই স্ট্র্যাটেজি কিন্তু আমেরিকানরা, বিশেষত ট্রাম্প, তিনি একজন ব্যবসায়ী না ঘোরতর ব্যবসায়ী, তিনি খুব ভালোভাবে বুঝছেন যে তাকে চীনকে যদি সামলাতে হয় তাহলে এইভাবে কখনো বন্ধু হয়ে সামলাতে হবে। তার সঙ্গে শেয়ানে তার লড়ার মতো ক্ষমতা এখন আমেরিকার মধ্যেও নেই। আর আমেরিকার মধ্যে মানে ঐক্যমত্য নেই যে চীনকে মেরে ধরে কেটে সামলাতে হবে। আপনাকে একটু আগে যে বলছিলাম যে আমেরিকা কি বুদ্ধি নিয়েছিল যে তার জ্বালানি পাইপলাইন কেটে দেবে, সে সোলার এবং উইন্ড অন্যান্য অপ্রচলিত শক্তি থেকে এই পরিমাণ উৎপাদন করছে এবং আরও বেশি চেষ্টা করছে যাতে আস্তে আস্তে এই যে আপনার ফসিল ফুয়েল বা অন্যান্য বাইরের উপর জ্বালানির উপর তার যেন কমে যায়, নির্ভরতা কমে যায়। ফলে চীন কিন্তু সব কিছু ক্যালকুলেশন করেই তারা যে শি জিনপিংকে চিরজীবনের জন্য প্রেসিডেন্ট মানে আজীবন প্রেসিডেন্ট করেছিল, সেটা কিন্তু অনেক ভেবে চিনতে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbd.com।